ইস যদি আমি আপনার সন্তান হতাম, ইস যদি আমি পরীক্ষাটা দিতাম, ইস যদি সে আজকে এখানে থাকতো। তো এই যে কথাগুলি আমরা বাংলায় বলে থাকি, এই কথাগুলিকেই তোমরা ইংরেজিতে কিভাবে বলবে আজকের এই ক্লাসে একটি সেন্টেন্স স্ট্রাকচারের মধ্য দিয়ে তোমাদের শিখিয়ে দিব। সেই সঙ্গে আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে। তো দুটি সেন্টেন্স স্ট্রাকচারই স্পোকেন ইংলিশ শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর ক্লাসটি দেখার পর যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটিতে একটি হাইপ করতে ভুলবে না। তো যেই সেন্টেন্সগুলোর কথা বললাম যে ইস যদি আমি আপনার সন্তান হতাম, মানে বাস্তবে আমি আপনার সন্তান নই, যদি হতাম মানে এরকম অবাস্তব আমরা অনেক সময় ইচ্ছা প্রকাশ করে থাকি যেটা বাস্তবে সম্ভব নয়। তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তো শুরুতে আমরা নিয়ে আসবো ইফ অনলি। ইফ অনলি, তো এখানে সাবজেক্ট আমি, আই। তো আমি আপনার সন্তান, এর ইংরেজি আই এম ইওর চাইল্ড। তো সেন্টেন্সটি যদিও এখানে প্রেজেন্টের কথা বলছে, প্রেজেন্টে দাঁড়িয়ে আমরা কথাটা বলছি, যদি হতাম মানে বাস্তবে নই। তো এখানে আমরা বিভার্ব হিসেবে পাস্ট টেন্সের বিভার্ব নিয়ে আসবো, বাট যেহেতু এটা একটা কল্পনা করে নেওয়া হচ্ছে, তো এই ক্ষেত্রে আমরা আই এর সঙ্গে ওয়াজ না বসিয়ে ওয়্যার ব্যবহার করব। তো এই জাতীয় যত সেন্টেন্স রয়েছে, ইস যদি আমি আপনার সন্তান হতাম, বা যদি আমি একটি পাখি হতাম, এই রকম ক্ষেত্রে আমরা সাবজেক্ট যেই নাম্বার বা যেই পার্সনই থাকুক না কেন এখানে ওয়াজ না বলে ওয়্যার ব্যবহার করব। তো ইফ অনলি আই ওয়্যার ইয়োর চাইল্ড। তো ইস যদি আমি আপনার সন্তান হতাম, তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে বলবো ইফ অনলি আই ওয়্যার ইয়োর চাইল্ড। তো এই স্ট্রাকচার অনুসারে পরের সেন্টেন্সগুলি লক্ষ্য করবে যে ইস যদি সে এখন এখানে থাকতো, মানে সে এখানে নেই এবং আশা করছি যদি সে এখানে থাকতো। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ঠিক এই সেন্টেন্সের মতো করে ইফ অনলি, তো এখানে সাবজেক্ট হি অর শি, তো এখানেও আমরা ওয়্যার ব্যবহার করব। ইফ অনলি হি অর শি ওয়্যার হিয়ার নাও। ইস যদি সে এখন এখানে থাকতো, ইফ অনলি শি ওয়্যার হিয়ার নাও। পরের সেন্টেন্সগুলি লক্ষ্য করো, প্রত্যেকটি সেন্টেন্স কিন্তু একরকম হবে না। যে ইস যদি আমি পরীক্ষাটা দিতাম, সবাই যারা যারা পরীক্ষা দিয়েছিল আমার বন্ধু বান্ধব সবাই পাশ করে গিয়েছে, আমি পরীক্ষাটা যদি দিতাম অর্থাৎ পরীক্ষাটি পাস্ট টেন্সে মানে অতীতে হয়ে গিয়েছে, সেই অতীতের কথাটা যখন আমরা বলবো সেই ক্ষেত্রে সেন্টেন্সগুলো কিরকম হবে? তো ইস যদি আমি পরীক্ষাটা দিতাম, তো ইফ অনলি আই, এখানে আমরা তো ওয়্যার বা ওয়াজ কোনোটাই ব্যবহার করতে পারবো না, যদি পরীক্ষাটি দিতাম। তো এখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটাকে ফলো করব। তো ইফ অনলি আই হ্যাড, তো পরীক্ষা দেওয়া এর জন্য আমরা ভার্ব হিসেবে ব্যবহার করি সিট ফর। তো এখানে থার্ড ফর্ম আমরা ব্যবহার করব স্যাট ফর। তো ইফ অনলি আই হ্যাড স্যাট ফর দ্য এক্সাম। ইস যদি আমি পরীক্ষাটা দিতাম তাহলে পাস করতে পারতাম। তো এই রকম পাস্টের কিছু একটা বিষয় নিয়ে যখন আমরা আফসোস করব, তো সেই ক্ষেত্রে আমরা ইফ অনলি তারপর সাবজেক্ট হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার ফলো করে সেন্টেন্সটা তৈরি করব। পরের সেন্টেন্স, ইস যদি আমি আরেকটি সুযোগ পেতাম। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ইফ অনলি আই হ্যাড অ্যানাদার চান্স। ইফ অনলি আই হ্যাড অ্যানাদার চান্স, ইস যদি আরেকটি সুযোগ পেতাম তাহলে হয়তো জবটা আমার হয়ে যেত। তো
এই জাতীয় সেন্টেন্সগুলো তৈরি করার সময় আমরা এই নিয়মগুলোকে ফলো করব। তো পরে এরপর আরেকটি সেন্টেন্স রয়েছে, ইস যদি আমি ইংরেজি বলতে পারতাম, সবার মতো করে আমিও যদি ইংরেজি বলতে পারতাম হয়তো আমার চাকরিটা হয়ে যেত। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এই কথাটা আমরা প্রেজেন্টে দাঁড়িয়ে বলছি, অর্থাৎ অ্যাট প্রেজেন্ট আমি ইংরেজি বলতে পারি না। পারি না জন্য এই কথাটা বলছি যে আমি যদি ইংরেজি বলতে পারতাম, যদি আমি সাঁতার কাটতে পারতাম, তাহলে হয়তো নদীটা পেরিয়ে যেতে পারতাম। তো এই রকম সেন্সে যখন আমরা কথাগুলোকে বলবো তখন কিভাবে বলবো? তো যদি আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, ইফ অনলি আই। তো এক্ষেত্রেও যখন আমরা কিছু একটা কল্পনা করে নিব, তো এইরকম ক্ষেত্রে আমরা কখনোই প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব না। এখানে ক্যান, পারা যার অর্থ, তো এখানে আমরা কিন্তু ক্যান ব্যবহার করব না। তো আমি পারতাম, তো এক্ষেত্রে আমরা বলবো আই কুড। তো ইফ অনলি আই কুড কি পারতাম? স্পিক। ইফ অনলি আই কুড স্পিক ইংলিশ। ইস যদি আমি ইংরেজি বলতে পারতাম। ইস যদি আমি সাঁতার কাটতে পারতাম। ইফ অনলি আই কুড সুইম, যদি আমি সাঁতার কাটতে পারতাম। তো এই রকম ভাবে সেন্টেন্সগুলো তোমরা তৈরি করার চেষ্টা করবে নিজেদের মতো করে। পরের সেন্টেন্স, তিনি একজন মন্ত্রীর থেকেও কম নন। সে একজন নায়কের থেকে কম নয়। তিনি একজন সুদখোরের থেকে কম নন, মানে একজন সুদখোরের যা যা গুণাবলী থাকে তার সবগুলো তার মধ্যে আছে, অর্থাৎ কোনো অংশে কম নন, মানে তিনি একজন সুদখোর বলা যায়। তো এই রকম সেন্সে আমরা যখন কথা বলবো, সেই সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কোন সেন্টেন্স স্ট্রাকচার ফলো করে তৈরি করব সেন্টেন্সগুলো? তিনি একজন মন্ত্রীর থেকেও কম নন। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি ইজ নাথিং short of a minister. He is nothing short of a minister. তিনি একজন মন্ত্রী থেকেও কম নন। তো এখানে আমরা শুরুতে নিয়ে আসবো সাবজেক্ট, তারপর বিভার্ব, তারপর আমরা এই ফ্রেজটি ব্যবহার করব নাথিং শর্ট অফ, তারপর আর্টিকেল, তারপর আমরা নিয়ে আসব একটি নাউন। তো হি ইজ নাথিং শর্ট অফ এ মিনিস্টার, অর্থাৎ তিনি একজন মন্ত্রীর থেকে কম নন। তো এই স্ট্রাকচার অনুসারে সে একজন নায়কের থেকে কম নয়, মানে তার চেহারা, ছবি, কথা বলার স্টাইল, চলার স্টাইল নায়কের থেকে কম না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি ইজ নাথিং শর্ট অফ এ হিরো, বা আমরা প্রয়োজন অনুসারে হি ইজ নাথিং শর্ট অফ অ্যান অ্যাক্টর, মানে অভিনেতা থেকে কম নন। এইরকম ভাবেও সেন্টেন্সটা আমরা বলতে পারবো। পরের সেন্টেন্স, তিনি একজন সুদখোরের থেকে কম নন। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি ইজ নাথিং শর্ট অফ এ ইউজারার। হি ইজ নাথিং শর্ট অফ এ ইউজারার, তিনি একজন সুদখোরের থেকেও কম নন। তো এই স্ট্রাকচার দিয়ে শুধু যে তোমরা প্রেজেন্ট টেন্সে সেন্টেন্সগুলো বলতে পারবে এরকমটা নয়, পাস্ট টেন্সেও বলতে পারবে। সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পর পাস্ট টেন্সের যে বিভার্ব, সেই বিভার্বের ফর্মটাকে অ্যাপ্লাই করব। যে তিনি একজন ব্যবসায়ী থেকে কম ছিলেন না, সেক্ষেত্রে হি ইজের জায়গায় জাস্ট আমরা বলবো ওয়াজ। হি ওয়াজ নাথিং শর্ট অফ এ বিজনেসম্যান। তো আজকের ক্লাসে এই যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো তোমাদের দেখালাম, এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে গিয়ে যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা হয়, কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।